হাই, আমার নাম মিলন। আমি মানসিক সমস্যা নিয়ে কথা বলি। আজকে যা তোমরা রিকভার ভিডিও দেখবে, এ বোনের বাড়ি আসামে। তো এ বোন যা কষ্ট করেছে কি বলবো, সীমার বাইরে। 10 মাস ধরে যা কষ্ট করেছে, তোমরা যদি আজকে ভিডিওটা দেখো, আজকে অবশ্যই ভিডিওটা দেখো। ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, কিন্তু তার যদি ভিডিওটা আজকে দেখো, তোমার মনের যে যত ডাউট আছে যে কি কি সমস্যা হতো, কি কি করতো, তান্ত্রিকের 1.5 লাখ, হসপিটালে অ্যাডমিট কতবার, মানে সব সময় তার বাড়ির ফ্যামিলিকে পুরো মাথায় করে রেখেছে আর কি। তোমরা যদি গল্পটা শোনো তাহলে বুঝতে পারবে যে এই বোনটি কতটা কষ্ট করছিল আর এখন বর্তমানে সে কেমন আছে। টোটাল গল্প খুলে বলেছে, প্লাস ও কি করেছে না করেছে। ভিডিওটা একটু লম্বা হলে মন দিয়ে দেখার চেষ্টা করো। যদি পুরো ভিডিও দেখতে পারো তবে দেখো এখন, আর যদি না দেখতে পারো তো দেখো না। কারণ অল্প অল্প করে হয়তো ভিডিও দেখে স্কিপ করে দেবে, যেসব বিষয়গুলো তোমাদের জানা হয়তো তোমরা জানতে পারছো না। তো টোটালি ভিডিওটা দেখো আর বোঝার চেষ্টা করো। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো আর একটা লাইক করে দিও। আমি জানি এই ভিডিওটা অনেক ভালো হবে। তো চলো ভিডিওটা দেখো। দিয়ে বোন, তুমি আমার সাথে যে জয়েন হয়েছিলে এই মানসিক সমস্যা নিয়ে, কি সমস্যা নিয়ে জয়েন হয়েছিলে? প্রথমে দাদা আমার বহুত সমস্যা ছিল, বলতে গেলে বহুত। মানে মানে শুরুটা মানে মানে শুরুটা বলার শুরুটা শুরুর থেকে বলো তাহলে সুবিধা হবে। যে প্রথম শুরুটা কিভাবে হলো? ওটা মানে আমার প্রথমে একটা ব্রেস্টে মানে একটা মানে কিডনি গুটি হয়েছিল, ডাক্তার বলেছিল। হুম। সেটা আমি আল্ট্রাসাউন্ড করার পরে এটা গুটিটা ধরা পড়লো। হুম। তো ধরা পড়ার পরে তো আমি ডাক্তার দেখালাম। দেখার পরে ঘরে আসলাম। আসার পরে তো ডাক্তার বললো যে টিউমার হয়েছে, হুম। সেটা বললো। তো বলার পরে ঘরে আসার পরে তো লোকে মানে বহুত মানুষে বলছে যে টিউমার থেকে নাকি ক্যান্সার হয়, এটা হয় ওটা হয়, বহুত কিছু বলছে। হুম। তারপরে এইটা নিয়ে না আমার ভয় ঢুকে গেলো মনে হচ্ছে। হুম। একদিন বিকালবেলা মানে আমার ঘরের সামনে আর কি আমার যা হয়, তো আসছিল। আসার পরে দিয়ে ও বলছিল যে টিউমার, তোমার টিউমার হয়েছে, তো তুমি ভালো ডাক্তার দেখাও, ওটা থেকে তো ক্যান্সার মানুষ বাঁচে না, মরে যায়। আর অপারেশন করলে এটা তো বহুত রিস্ক আছে, এই কথা বলছি। বলার পরে ও তো ঘরে গেল। যাওয়ার পরে আধা ঘন্টা ভেতরে মানে আমার যে মানে হঠাৎ করে মানে কেমন যে লেগে উঠলো, মানে আমি শ্বাস নিতে পারছি না। মানে সব মানে অচেনা অচেনা লাগছে, মানে কেমন যে লাগছে, মানে আমি মানে এখনই মরে যাবো, এখনই মরে যাবো, মানে এই ভাবতে হচ্ছে। তারপরে তো আমি তো মানে মানে কিছু মানে বলতে পারছি না, কিচ্ছু না, মানে মানে কি করবো না করবো, মানে এরকম হয়ে গেলাম। হাজবেন্ড হসপিটালে অ্যাডমিট করলো। করার পরে ডাক্তার তোমার ইকো ইসিজি সব করলো, মানে আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুকে ধরফর করছে, মনে হচ্ছে এক্ষুনি মরে যাবো, এরকমটা লাগছিল। হুম। তারপরে ওইখানে অ্যাডমিট ছিলাম, 3 দিন অ্যাডমিট ছিলাম। তারপরে সব ইকো করলো, ইসিজি করলো, মানে ইকো আর ইসিজি করলো, আর ব্লাড কয়টা মান টেস্ট করলো, একটু করলো। করার পর ডাক্তার বলছে যে না, তোমার কোনো অসুবিধা নেই। তো নার্ভের থেকে হতে পারে। তো নার্ভের অল্প ওষুধ দিয়েছিল, তারপরে তো আমাকে ছুটি দিল। 3 দিন পর ঘরে আসলাম। আসার পর 2 দিন পর ভালোই লাগছিল, 2 দিন পর পর আবার শুরু হলো হুম। এমনটাই। মানে আমি বসে বসে মানে একটু সবজি কাটছিলাম, কাটার পরে মানে হঠাৎ করে মানে জানি মানে কেমন লেগে গেলো, আবার এই মানে চলে আসলো। আর আমি মানে কি আমার এই ভাবটা প্যানিক যখন হতো না, তখন মানে আমি ঘরে বসে থাকতে পারতাম না, সারা ঘর নিয়ে হাঁটতে থাকতাম। মানে কোথায় গেলে মানে মানে আমি লুকাতাম যে আমি এখানে লুকিয়ে গেলে কি জানি আমি মরবো না, বেঁচে যাব, এমনটা করতাম। মানে এদিকে এদিকে মানে লুকিয়ে যেতাম। হুম। তারপরে তো এটা গেলো, পরে আবার নিয়ে গেলো আমাকে। আবার রাত্রে কি জানি তখন তোমার 12টা, সাড়ে 12টা বাজে তখন। হুম। তখন আমাকে নিয়ে গেলো হসপিটালে। তখন তো হসপিটালে নেওয়ার পরে তো সেখানে তো তোমার এত রাতে তো ডাক্তার থাকে না, ইমার্জেন্সি ডাক্তার গুলি ছিল। তারপরে ওরা বললো যে অ্যাডমিট লাগবে। অ্যাডমিট করালো। করার পরে বললো যে ডাক্তার আসলে তারপরে দেওয়া হবে, কি বলে তারপরে আসলে হবে। তারপরে দিন ডাক্তার আসলো। আসার পরে আমাকে বললো কি হলো, তুমি আবার এসেছো, কি হলো তোমার? আমি বলছি, স্যার এরকম হচ্ছে, তা আমার আবার এরকম মানে এরকম লাগছে, শ্বাস নিতে পারছি না, বুকে ধরফর ধরফর করছে। তারপরে শরীরটা জানি কেমন লাগছে, আর মানে মৃত্যুর ভয়টা তো আমার খুব ছিল, মৃত্যু ভয়টা খুব। তারপরে ডাক্তার পরে আবার বললো যে তোমাকে তো সব টেস্ট করে নিলাম, তো কিছু তো নেই, তা তোমার আল্ট্রাসাউন্ডটা রয়েছে, আল্ট্রাসাউন্ডটা করে নিয়ে দেখি কি হয়। তারপরে আমাকে আল্ট্রাসাউন্ড করলো। আল্ট্রাসাউন্ড করার পর বললো যে না, কিছু নেই। আবার ব্লাড টেস্ট, নার্ভের কি একটা টেস্ট করেছিল, যেটা বাকি ছিল, ওটা টেস্ট করে ডাক্তার প্রথমে বলেছিল যে নার্ভের থেকে হতে পারে এরকম। তারপরে ইয়া করলো, তোমার নার্ভের টেস্ট করলো, ঠিকই আছে, নর্মাল রিপোর্ট, নর্মাল। তোমার আল্ট্রাসাউন্ড করলো, রিপোর্ট নর্মাল। আচ্ছা গেল।
তারপরে আসলাম ঘরে, আবার 3 দিন মন রাখার পরে আবার ঘরে আসলাম। আসার পর আমার হাজবেন্ড বলছে তুমি এখানে থাকলে আরো বেশি খারাপ হবে, তুমি তোমার বাপের বাড়ি যাও, তুমি এখানে ঘুরে আসো। তো গেলাম বাপের বাড়িতে। বিশ্বাস করো বাপের বাড়ি মানে এমন অবস্থা হয়েছে, আমি ঘর থেকে মানে বেরোতে পারতাম না। ঘরের মানে কি দরজার বাইরে আমি যেতে পারতাম না, এমনটা হয়েছিল। সারাক্ষণ খালি ঘরে বসে থাকতাম, একদম শুতাম আবার উঠতাম, খালি এরকম করতাম। আর কিচ্ছু বলতে কিচ্ছু খেতে পারতাম না, জল একটু খেলে এটাও গ্যাস, এমনটা হয়েছিল, জলও খেতে পারতাম না। তারপরে তোমার ঘুম হতো না, ঘুমের ট্যাবলেট খেতাম, 2টা 3টা করে ঘুমের ট্যাবলেট খেতাম, ডাক্তারে দিয়েছিল ঘুমের ট্যাবলেটটা খেলাম। তারপরে তো ঘুমও হচ্ছে না, তারপরে তোমার কিছু খেতেও পারছি না, আর পেটে এত গ্যাস, গ্যাসের ট্যাবলেট দিনে তোমার 4টা ট্যাবলেট খেতাম, দিনে 4টা ট্যাবলেট গ্যাসের। তারপরে লিকুইড খেতাম, তারপরে আবার ইঞ্জেকশন নিতাম রাত্রে, তবু আমার গ্যাস, এত গ্যাস, কিছু খেতেই পারতাম তবু গ্যাস আমার। তারপরে সেখানে মানে ছিলাম তোমার 1 সপ্তাহ মান ছিলাম। 1 সপ্তাহ পর আবার রাত্রে আবার এমনটা ভাব করলো, আবার মানে আমার মানে একদম হতে যাচ্ছে, আমি মরে যাবো এখনই, মানে পুরা অস্থির, মানে শান্তি পাচ্ছি না, সারা জায়গায় হচ্ছি। তারপরে আমার বাবা বললো যে না, তোকে আবার নিয়ে যেতে হবে, তোর যে অবস্থা হয়েছে তোকে আবার নিয়ে যেতে, আবার নিয়ে আসতো ডাক্তারখানা। তো এসে তো ডাক্তারবাবু তো আমাকে দেখছে আর হাসছে, কি হচ্ছে তোমার, তুমি তো কিছু ব্যায়াম নেই, তুমি কেন বারবার আসছো? পয়সা বেশি হয়েছে আমাকে বলছে, পয়সা বেশি হয়েছে তার জন্য বারবার আসছো। আমাকে এরকমটা বলেছিল। আমি বলছি তুমি কি বুঝবে, তুমি তো আমার বেমারি ধরতে পারলে না, আমার তো এত প্রবলেম, তুমি বলছো যে কিছু প্রবলেম নেই, কিন্তু আমি না জানছি আমার যে কি যে প্রবলেম আছে। তারপরে আবার এডমিট করলো, তারপরে বললো যে তোমার এখন টেস্ট বাকি, তো টেস্ট তো সব করলাম, কিন্তু একটা টেস্ট বাকি আছে, তোমার এন্ডোস্কোপি করতে হবে, এন্ডোস্কোপি করলে কি হয় সেটা দেখা যাবে, এটাই লাস্ট টেস্ট, আর কিছু হবে না। তারপরে আমাকে বললো এন্ডোস্কোপি করতে হবে। এই দিন রাত্রে কি হয়েছিল, এই দিন রাত্রে মা আমাকে যখন নিয়ে গেছিল, তো নেওয়ার পরে দিয়ে তোমার আমাকে নাকে দিয়ে পাইপ ঢুকিয়েছিল, বলছে যে গ্যাস অতিরিক্ত হয়ে গেছে, গ্যাস হচ্ছে, তো নাকে পাইপ ঢুকিয়েছে, ঢুকানোর পরে দিয়ে মানে গ্যাস বের করে। বিশাল কষ্ট করেছো অল্প দিনে তুমি। মানে মানে আর বলো না তুমি, কি যে কষ্ট আমি করেছি। তারপর নাকে পাইপ ঢুকালো, ঢুকানোর পর তো আমি তো আর নাকে যখন পাইপটা ঢুকিয়েছে, ঢুকানি কি জানি তোমার 20 মিনিটও যায়নি, 10 মিনিট মান হবে। তারপরে তো আমি পুরা, আমি বললাম সিস্টারকে, বললাম যে কত সময় করতে হবে এটা, বলছে আজকে সারা রাত্র থাকবে, কালকে সকালে ডাক্তার আসলে খুলবে এটা। এই শুনে তো আমি পাগলের মতো বলছি যে আমাকে এক্ষুনি খুলো। আমাকে সিস্টার বলছে না, এটা ডাক্তারে বলে গেছে, এখন খোলা যাবে না। আমি তো বলছি তুমি খুলো, নাহলে আমি নিজে খুলে দিব, আমি কিন্তু এটা লাগিয়ে দিলে মরে যাবো, এক্ষুনি মরে যাবো, যদি মরি তো তাহলে তোমরা এটা দায়ী হবে, খুলো বলছি। যারা বলছে না খোলা যাবেই না, এটা ডাক্তার বললে খোলা যাবে। আমি তুমি ডাক্তার কাছে ফোন করো, আমি কথা বলি। তারপর আমি এমন মানে পাগলামি শুরু করলাম, করার পরে দেওয়ার পরে ডাক্তারবাবুর কাছে ফোন করলো, ফোন করার পরে বললো যে এরকম এরকম বলছে, তো খুলে দিতে বলছে, বলে মরে যাবে, এটা রাখতে বলে মরে যাবে। তারপরে ডাক্তার বলছে যে ঠিক আছে, তো অসুবিধা যদি হচ্ছে তাহলে খুলে দাও। তারপরে খুললো, খোলার পরে নাক দিয়ে মানে ব্লাড তো বের হবে, এটা তো সাধারণ কথা, নাক দিয়ে পাইপ ঢুকেছে তো ব্লাড বের হবে। ব্লাডটা কেন বের হচ্ছে এইটা নিয়ে তো আমার আরো চিন্তা। এই হসপিটালে পুরো লাগিয়ে দিয়েছি, কেন ব্লাড বের হচ্ছে, গলায় দিয়ে বের হচ্ছে, নাক দিয়ে বের হচ্ছে, এটা কি হলো, আমাকে কি করলে তোমরা? তারপরে গেল, তারপরে দিন আমাকে এন্ডোস্কোপি করলো, মুখ দিয়ে পাইপ ঢুকালো, দাদা বিশ্বাস করবে কত যে কষ্ট দাদা। মুখ দিয়ে পাইপ ঢুকে আমাকে 2 জন এরকম পিছন দিকে ধরে ধরে রেখে তারপরে মুখ দিয়ে পাইপ ঢুকিয়েছে, ঢুকে ঢুকে কি কি করলো, করার পর ঠিক আছে, পরে রিপোর্ট আসলো নর্মাল, কিছু নেই, গ্যাস অল্প স্বল্প হচ্ছিল গ্যাসটা, তো ঠিক আছে এটা বের করে দিল। তারপরে ঠিকই আছে, তারপর ঘরে আসলাম। আসার পর পরে আমি বাপের বাড়িতে নিয়ে গেলো, তখন তখন আমি সেখান থেকে মানে ঘর থেকে বেরোতে পারছি না, দিন দিন মানে আমার আমার অবস্থা এত খারাপ হচ্ছে, আর শুকিয়ে মানে কি অবস্থা হয়েছিল আমার, মানে দেখার মতন এমনটা হয়েছিল। তারপরে আমি বললাম যে না, আমি যদি আমার মেয়ে ছিল আমার ঘরে, তা আমি তো বাপের বাড়ি, আমার মেয়ে স্কুল ছিল, স্কুল তো যেতে হবে, আমার লোকে তো পড়ে থাকলে ভবিষ্যৎটা নষ্ট হবে। তা আমি খালি সব দিন খালি রাত্রে ভাবতাম যে আমি তো আজকে মরে যাবো, আজকে রাত্রেটা আমার তো শেষ রাত্র, মেয়েটাকে দেখতে পারলাম না, আমার হাজবেন্ডকে আমি দেখতে পারলাম না, এইভাবে ভাবে মানে খুব কাঁদতাম। তারপরে দেখি না, সকালবেলা তো বেঁচেই উঠছি, উঠে গেলাম, বেঁচেই আছি এখনো। তারপরে ঘরে আসলাম, আমি বলছি যে আমার বাবাকে বলছি আমি ঘরে যাব, যেই হোক হোক, আমি মরলে আমার হাজবেন্ডের ঘরেই মরবো, সেখানে তুমি আর তোমরা আমাকে বিয়ে দিয়েছো, যে সেটাই আমার আপন ঘর, আমি সেখানেই যাবো, সেখানেই মরলে মরবো, যেটাই হোক আমি সেখানে যাবো, আমি মেয়েকে লাস্ট দেখে তারপরে মরবো। তো চলে আসলাম ঘরে।
তো ঘরে আসলাম, আসার পরে এমনটা হয়েছে দাদা, মানে মেয়ে যদি স্কুল সকালবেলা তো তোমার স্কুল যেত, স্কুল মানে যখন যেত তখনই মনে হতো যে তুই আর স্কুল যাইস না, আজকে তুই গেলে তো আজকে তো আমি মরে যাবো, তোকে তো আমি লাশ দেখা দেখতে পাবো না, তুই আমাকে দেখতে পারবি না, এই সব ভাবনা খালি আসতো মাথায়। খালি এটাই বলতাম তুই স্কুল যাবি না। তো একদিন, 2 দিন, 3 দিন এরকম করছি, করার পরে তো ও স্কুল যাচ্ছে, যাওয়ার পরে যতটুকু পর্যন্ত মানে ও ঘরে না আসে এইটুকু পর্যন্ত আমার মানে অস্থির, খালি রাস্তার দিকে তাকিয়ে থাকতাম, তখন মেয়েটা আসবে দেখবো আমি, তারপরে তাড়াতাড়ি আসলে মানে আমি কিছু মানে বাচ্চা দিয়ে দিব, মানে খেয়ে নেবে আর কি, তারপরে তো আমি মরে গেলে তার খেতে পারবে না, সারাটা দিন তোমার এইভাবে থাকতে হবে, এই যে এইসব চিন্তা আমার। তোমার এই মেয়েটা স্কুল থেকে আসার পরে লগালগ তোমার খানো করাতাম না, এইভাবে ড্রেসও খুলতে দিতাম না, যা যা তুই আগে ভাত খেয়ে নি, ভাত খেয়ে নি। না আমি ভাবতাম যে আমি অল্প পরে মরে যাবো, তো মেয়েটা খেয়ে নো, কিছু মেয়ে না পরে তো খেতে পারবে না, বুঝছি। এইসব এইসব থিঙ্কিং হবে। তারপর তো এইভাবে গেল, যাওয়ার পরে দিয়ে তোমার এইভাবে চলছে, আরো মানে কোনোতেই শান্তি লাগছে না। তারপরে যে তোমার মানে মোবাইলে আমি আগে জানতাম না এটা যে মানসিক প্রবলেম থেকে হচ্ছে। আচ্ছা, পরে তোমার এরকম হচ্ছে, তারপরে আমাকে বললো সবাই বলছে যে না তোমার তো ডাক্তারের সব দেখিয়েছো, তো ডাক্তার তো কোনো রোগ ধরতে পারছে না, তাহলে কি নিশ্চয়ই মানে বেলে কিছু হয়েছে, তো চলো তান্ত্রিকের কাছে যাই। প্রথমে একটা আমাদের এখানে একটা তান্ত্রিক আছে, তো সেখানে নিয়ে যায় আমার রাত্রে, তখন 1টা বাজে, তখন নিয়ে গেল। তো নিয়ে যাওয়ার পর তো ওদেরকে আমি ডেকে উঠালাম, উঠলো, তখন মানে এমন অবস্থা হয়েছিল মানে আমি হাঁটতে পারছিলাম না, মানে মানে হেঁটে যাবো যে আমার এই শক্তি নেই। আমার হাজবেন্ড আমাকে মানে কুলে করে নিয়ে গেছে, এমনটা হয়েছিল অবস্থা আমার। তারপরে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে দেয়া তো তান্ত্রিক বললো যে কি কি করলো আমাকে, করার পরে বললো যে তোমার তো মানুষে কিছু করেছে, এটা বললো আমাকে প্রথম একজন, এটা হ্যাঁ কমন ডায়লগ। হ্যাঁ, তা মানুষে তোমাকে কিছু একটা করেছে, কিছু একটা খাইয়ে দিয়েছে, তো দুশ্মনতা আছে তোমার সাথে, তো তাই এরকম হচ্ছে, তো কোনো চিন্তা করো না, ঠিক হয়ে যাবে, আমি ঠিক করে দেবো, কি কথা বলি। তো কি করতে হবে এখন, তো বলছে তুমি নদী থেকে জল নিয়ে আসো। তো নিয়ে আসলো আমার হাজবেন্ড গিয়ে জল, তারপরে তেল লাগবে এগুলি বললো, তারপরে কি ঝাড়ু টাড়ু দিয়ে কি কি সারা শরীর ঝাড়লো আমার। তারপর বললো যে ইয়ে একটা মেডিসিন দিলো, কি একটা ওষুধ দিলো জানি না, একদম ভর্তি তা কোন ওষুধটা, এটা দিলো, বললো এটা খাও, খাওয়ার পরে বমি। মেডিসিন দিচ্ছে। হ্যাঁ, তারপরে বললো এটা খেলে যদি বমি হয় তাহলে এটা মানে বমিতে মানে বেরিয়ে যাবে বস্তুটা, যেটা তোমাকে খাইয়েছে এটা বেরিয়ে যাবে। তারপর তো আমি খেলাম, খাওয়ার পরে তো বমি হলো। তো বমি হওয়ার পর তো আমারও মনটা মানে অল্প সান্ত্বনা দিচ্ছে যে ও বলছিল যে বমি হলে এটা বের হয়ে যাবে, বমি না হলে বের হবে না, তো আমার তো বমি হয়ে গেল, তো নিশ্চয়ই এখন ঠিক হয়ে যাবো। আমার হাজবেন্ডও ভাবছে এটাই, ঘরে সবাই ভাবছে এটাই, বমি হয়ে গেল তো বের হয়ে গেল আর কি, শেষ। তারপরে এখান থেকে আসলাম, তো এখানে বহু টাকা খেলো, প্রচুর টাকা খেলো। তা আসলাম, আসার পরে এক এই দিনটা মানে রাত্রটা জানতেন ভালো গিয়েছে, তারপর সকাল থেকে আবার শুরু হয়ে গেল, আবার সেম সিমটম দেখা দিল। তারপরে আমার বাবা বলছে যে তুই এদিকে তো এখানে একটা তান্ত্রিক আছে, তো এখানে নিয়ে যাবো। তো গেলাম সেখানে, তো সেখানে একটা তান্ত্রিকটা দেখালাম, দেখানোর পরে বলছে যে তোমার শরীরে তোমাদের ঘরে একটা মানে ভূতের বাসা আছে, বা একটা প্রেতআত্মা আছে। হ্যাঁ হ্যাঁ, তো এটা থেকে এরকম হয়েছে, এই কথা বল। তারপরে দেয়া তো সেখানে দেখালাম তোমার কি জানি 20 দিন 25 দিন এরকম হবে, আমাকে ট্রিটমেন্ট করলো। তো তোমার ডেইলি তোমার রোজ মানে তোমার সারা শরীরে ঝাড়ু দিয়ে মানে ঝাড়তো আমাকে। তারপর কি কি করতো, ওই পিঠে লাথি মারতো, এইখানে ঘাড়ে লাথি মারতো। হবে না, হ্যাঁ, তারপরে পেপার নেই, হবে না, আমাকে থাপ্পড় দিত, এই গালে ওই গালে পুরো থাপ্পড় দিত, তো আমার তো লাগতো, তো আমাকে বলতো যে তোমার লাগছে, হ্যাঁ আমার তো লাগছে। বলছে কি না, হ্যাঁ, তারপর আমাকে বলছিল কি যে না এটা তোমাকে দিচ্ছি না, এটা তোমার সাথে যে একটা প্রেতাত্মাটা রয়েছে, তো তাকে দিচ্ছে এই কথা বলি। তারপর আমিও এগুলি খাচ্ছি আর আমাকে দিচ্ছে, থাপ্পড় দিচ্ছে, এই গেলে ওই গেলে থাপ্পড় দিচ্ছে, পুরোপুরি থাপ্পড় দিচ্ছে, আমি মানে খাচ্ছি আর আমার ভালো হতো। এখন তো ভালো আছে না, এখন ওইভাবে যাবা দিয়ে তাকে 2-4 মানে থাপ্পড় প্লাস লাথি যেগুলো মেরেছে না, মনে রেখে সুদ সামার দিবা, দিয়ে বলবে আমি করিনি, এটা আমার ভূতে করেছে। তারপরে তোমার তারপর তো এটা গেল, সেটা আমাকে এটা দিচ্ছে, আর সারা শরীর মানে গলায় যে আমার মানে এমন একটা মানে জায়গা নাই, মানে তোমার মানে কিছু একটা যে লাগাবো এমন অবস্থা করেছে, তো কবজ দিয়ে মানে কবজ দিয়ে গোটাই গলা লোড।
সারা শরীর, এই মাথায় এখানে দিয়েছিল, হ্যাঁ এখানে দিচ্ছে, কপালে এখানে দিচ্ছে, তারপর গলায়, তারপর হাতে, তারপর পায়ের আঙ্গুলে, হুম। মানে সারা শরীর। তো কোন না জায়গা আমি মানে এর আগে বাইরে একজনের যদি রিকভার ভিডিও দিয়েছিলাম, সে ছেলেটার নাম রাতুল। তোর নাক মাটিতে রগড়াতো, কত কি সব দাগ ছিল আর কি, হ্যাঁ, কাটার দাগ। তারপর তো তারপর তো এরকমটা দিল, দেওয়ার পরে তো আমি তো মানে কেউ আসলে কি করতাম, গামছা নিয়ে মানে এরকম করে বসে থাকতাম, মানে আমরা দেখলে যে মানে বিশ্রী দেখা যায়, এমন অবস্থা হয়েছিল। মানে ওই ভিড়ে মানে এমন অবস্থা করেছিল আমার, মানে অবস্থা মানে আর কি বলবো দাদা, বলার মতো নেই আর। তারপর তারপরে তো কিচ্ছু কাজ হচ্ছে না, এভাবে চলছে চলছে, কিচ্ছু কাজ হচ্ছে না। তারপরে আরেকজনের কাছে নিয়ে গেল, যে না ও তান্ত্রিকটা বহুত ভালো, সবারই উপকার হচ্ছে, সবাই মানে সবাই বলছে যে বহুত ভালো তান্ত্রিকটা। তো সেই তান্ত্রিকটাকে তোমাদের মতো বয়স হবে আর কি, বিয়ে করেনি এখনো, তোমাদের মতো বয়স হবে। তারপরে ও বলছে কি যে আমাকে দেখলো, দেখার পরে বলছে তোমার ইয়ে হার্টে ফুটো হয়ে গেছে। তান্ত্রিকে বলছে হার্ট ফুটো হয়ে গেছে। হ্যাঁ তান্ত্রিকে বলছে। তো আমি বললাম আমি তো ইসিজি ইকো সব করেছি, তো এক্সরেও করেছি, তো সেখানে তো কিছু নেই বললো ওরা। তো তান্ত্রিকটা বলছে কি যে না ওটা ইসিজি ইকো ধরা পড়বে না, তো এটা ওটা ওদের আমি তাদের করতে দেবো। মানে যে ফুটোটা আছে সেটা তাদের চোখে ধরা পড়বে, ডক্টরের না। না না, ডক্টর খান্না ধরা পড়বে না। তো এটা বললো আমাকে। তারপরে তো আমি তো ভয় পেয়ে গেলাম, আমার বাবাও ভয় পেয়ে গেল। তা বলছে কি যে আর বেশি দিনের আয়ু নেই, 20 দিনের মান আছে আর কি, 20 দিন মান আয়ু আছে, তার বেশি দিন নেই আর। তো কি করতে, আমার বাবা বললো কি করতে হবে, তো বলছে যে এই এক্ষুনি এই কিছুদিনের ভিতরে তোমার বড় একটা যজ্ঞ করতে হবে। যোগ্য। মানে যজ্ঞ আমি করতে একটা হবে। কথা বলি, তুমি যেটুকু খারাপ ছিলা তারপরে বলছে আর বেশি দিন আয়ু নেই, সেটুকু শুনে তো মনে হয় তুমি আরো প্যানিক হয়ে গেছো। আমি আরো শেষ হয়ে গেছিলাম, মানে আর বলার মতো না। তখন তো মানে যা অল্প স্বল্প করে মানে বাটিতে করে ভাত খেতাম, এই কথা শোনার পর এটাও খেয়ে মানে খাওয়া দাওয়া ছেড়ে দিচ্ছিলাম, এমনটা হয়েছে। হুম। তারপরে তোমার এরকম বললো যজ্ঞ করতে হবে, তো যজ্ঞ করতে হবে, যজ্ঞ করলে কত টাকা খরচ হবে বললো বাবা। তারপরে বললো যে 50,000 টাকা খরচ হবে। তা কত হাজার? তোমাকে কত দিতে হবে? 50,000। 50,000। তারপর হ্যাঁ, তারপরে তোমাকে, তারপরে বলছিল যে যজ্ঞটা যে করবে তো তোমাকে কত টাকা দিতে হবে, তো বলছে আমাকে 30,000 টাকা লাগবে। তো 30 আর 50 কত হলো? 80,000 টাকা। তারপরে এই কথা শোনার পরে তখন কোনো বাবাই তো আর মানে সেটা চায় না যে আমার মেয়েটার বা আমার ছেলেটা কিছু হয়ে যাক, তো শেষ অবশ্যই অব্দি তো অবশ্যই। মানে চেষ্টা করে। তো বলছে যে ঠিক আছে, তো যজ্ঞটা করা হোক। তো আমাকে ঘরে পাঠিয়ে দিল, তো ঘরে আসলাম আমি। আসার পরে কি জল দিয়েছে বুঝলো, তোমার মানে 20 দিন থাকতে হবে যে আমাকে যজ্ঞটা করার আগ পর্যন্ত। হুম। তো বোতলে করে কি একটা জল দিয়েছে, এটা কি কি মানে কি কি করে জানি না, এটা কি কি করে দিয়েছে। দেওয়ার পরে বলছে তুমি যখন ঘুমাবে সারা ঘর এটা ছিটিয়ে দিবে, বিছনা পাটি সারা ছিটিয়ে দিবে বা শরীরে ছিটিয়ে দিবে, এরকম বলছে। হুম। তারপরে তো এরকম ছিটিয়ে দিলাম, মানে রোজ এরকম করতাম, দিনে 3 বার করে এরকম বলছে আমার, দিনে 3 বার করে এরকম মানে জলটা ছিটিয়ে দিতে হবে। সে দিলাম, দেওয়ার পরে তো পরে যজ্ঞ সব রেডি করলাম, করার পরে যজ্ঞ হলো, বহুত বড় যজ্ঞ হলো। তো যজ্ঞ টজ্ঞ করার পর তো তারপরের দিন ওরা গেল, ঘরে গেল, তো টাকা তোমার 30,000 টাকা দিলাম, ওরা নিল। তো আমার 1 লাখ টাকা পুরো খরচ হয়েছিল এই তান্ত্রিক, 1 লাখ পুরো টাকা 1 লাখ। খরচ হয়েছে, আমাকে 10% দিত, আমি ঠিক করে যতটা পারতাম তোমার ঠিক করে ব্যবস্থা করতাম। তখন আমি বুঝতাম না এই বিষয়টা, যে এটা মানে কি হয়েছে আমার, এটা বুঝতাম না। তাহলে তারপরে তুমি তো যেটা তোমার বললা যে তান্ত্রিককে তুমি 1 লাখ টাকা দিয়েছে, একটাই তান্ত্রিককে? না না, একটাকে আমি 1 লাখ দিয়েছি, আর আর ওগুলো তো তোমার এগুলি আছে, তোমার এগুলি কি জানি 20,000 30,000 এরকম হবে আরো, তোমাদের এগুলি দিয়েছি। তোমাদের আসামে তান্ত্রিকের রেট বেশি নাকি, হাই ফাই রেট নাকি? বহুত রেট বলো না। তাহলে তুমি একটা আইডিয়া করে তান্ত্রিকের পেছনে কত টাকা খরচ করেছো, আইডিয়া করে? আইডিয়া মানে তোমার টুকিটাকি করে তোমার 1.5 লাখ টাকা খরচ হয়েছে, পুরো 1.5 লাখ 1.5 লাখ। টাকা তান্ত্রিক, তাহলে হসপিটাল ডক্টর, তাহলে এই সমস্যাটা তোমার সমস্যাটা 10 মাসের তো না? হ্যাঁ 10 মাস হলো। 10 মাসের সমস্যাতে তান্ত্রিকের কাছে 1.5 লাখ। আর এমনি টেস্ট ডক্টর টোটাল মিলে মানে টোটাল যদি গুল মেলানো যায় তাহলে কত টাকা খরচ করেছে? এটা বিলানো ডক্টর আর তান্ত্রিক মিলিয়ে ধরো 2.5 লাখ টাকা এরকম নিয়েছে আর কি। 10 মাসে 2.5 লাখ। ডাক্তার তো আমি প্রচুর দেখেছি দাদা, ডাক্তার আমি প্রচুর 3-4 বার আমি অ্যাডমিট ছিলাম। তারপরে তো আরো তো তোমার এক সপ্তাহে কি জানি আমি 3-4 বার করে ডাক্তারখানা গেছি। হুম, আমার বুঝছি। মেডিসিন ঘরে, এখন আমি একটা ফার্মাসি দোকান খুলতে পারবো এমন হয়েছে মেডিসিন, ছোটখাটো আমি ফার্মাসি দোকান একটা খুলতে পারবো। না এই সমস্যাতে যখন ধরো তারপরে থাকে এরকমটাই মেডিসিন আমার 2 বস্তা ছিল।
হম তারপর তো বললাম না আমি ফার্মাসি একটা খুলতে পারবো যে মেডিসিন আছে। তারপরে দিয়ে তোমার যোগ্য করলো, করার পর ওদের পয়সা টয়সা দিলাম, ওরা ঘরে গেল। দেওয়ার পর তো আমাকে বললো যে এখন আর কোনো কিছু তোমার প্রবলেম হবে না, সব ওকে। এখন তোমার আজ থেকে কোনো প্রবলেম যদি হয় তারপরে এটা আমাকে বলো, এটা দায়িত্ব আমি নিলাম, এই কথা বললো। পুরো গ্যারান্টি কিচ্ছু হবে না, আজ থেকে তোমার প্রবলেম গুলো লাহে লাহে একদম সব শেষ হয়ে যাবে। তারপরে তো তোমার ওরা কি জানি গিয়ে ঘরও পেলো না, আমার প্রবলেম আবার শুরু হলো। এই গলা কি জানি আটকে আছে লাগছে, গলা কি আটকে আছে, শ্বাস নিতে পারছি না, শ্বাস খালি নাক দিয়ে নিতে পারছি না, মুখ দিয়ে শ্বাস নিচ্ছি। তারপরে এই মরে যাবো, এই মরে যাবো, এখনই মরে যাবো আমি, মানে এরকম লাগছে। হাত পাও মানে ঝিনঝিন করছে, তারপরে হাঁটতে পারছি না, মানে সারা শরীর এত দুর্বল হয়েছে আর বলার মতো নেই। আর এদিকে পায়খানা তো আমার ডিসেন্টারি ভাব লেগেই আছিল, পায়খানা তো আমার 4 বার 5 বার পায়খানায় যায়, তো আমার পায়খানা ক্লিয়ার নাই, ডিসেন্টারি অল্প অল্প বিজল পড়ছে, এত ওষুধ খাচ্ছি কোনো কাজ হচ্ছে না। তারপর পেট ফুলে আছে, গ্যাস অতিরিক্ত হচ্ছে, মানে প্রবলেম ওরাও গেল, আমার প্রবলেম শুরু হলো। তোমার অনেক তারপর শারীরিক আমি তোমার তো অনেক শারীরিক সমস্যা ছিল, তাই না? বহু দাদা, আমার মানে বলতে গেলে মানে কি বলবো, আমার শেষ নেই আর। প্রবলেম আমার শারীরিক সমস্যা বলতে গেলে মানে আমার মাথা থেকে শুরু করলে মাথা ব্যথা, মাথা ঘুরানো, পিছে ঘাড়ের পিছনে ব্যথা, তারপর গলায় কি জানি একটা আটকে আছে, শ্বাস নিতে কষ্ট, তারপরে তোমার নাকে এই যে এইগুলি জায়গায় মানে ব্যথা করতো, কিরকম ব্যথা করতো, তারপরে সারা শরীর ব্যথা, তো মানে আর বলার মতো নেই, এমন ব্যথা করতো, হাঁটতে পারতাম না, এরকমটা হতো। বুঝছি। তারপরে তো ওরা গেল, দেওয়ার পর আমি ফোন করলাম যে এরকম এরকম আমার তো আবার প্রবলেম শুরু হচ্ছে। তো বলছে তোমার 1 সপ্তাহ লাগবে, 1 সপ্তাহ ভিতরে বস্তুটা মানে ভাগ ভাগ করে ছেড়ে যাবে, তো 1 সপ্তাহ লাগবে আর কি, 1 সপ্তাহ ভিতরে ঠিক হয়ে যাবে, তো তুমি চিন্তা করো না। তো আমি তো দিন গুনছি 1 সপ্তাহ কবে হবে, একদিন যাচ্ছে, কাজের পরের দিন 2 দিন হলো, 3 দিন হলো, মানে এইভাবে আমি দিন গুনছি। তারপরে একদিন হঠাৎ করে যখন 5 দিন হলো, তো হঠাৎ করে মানে এমনি বসে আছিলাম, আমার হাজবেন্ডও আসছিল ঘরে, তারপরে বসে আছিলাম, থাকার পরে তা তখন হঠাৎ করে মানে শুয়ে আছিলাম, শুয়ে থাকার পরে প্রেশারটা দেখি লো হয়ে গেছে, একদম লো হয়ে গেছে। তুমি জানলা কি তো করে হঠাৎ করে প্রেসার লো হয়ে উঠলাম, গেছে? প্রেশার মেশিন আছে ঘরে, আমি বারবার প্রেশার যুক্তাম, আমি হার্টবিট যুক্তাম। ও, সব অলরেডি নিয়ে রেখেছো নাকি? ফার্মেসি খোলার টার্গেট আছে? আছে মেডিসিন যেগুলি আছে, ফার্মেসি খুলতেই পারবো একটা ছোটখাটো। তারপরে এরকম বসে আছিলাম, প্রেশারটা ঢুকলাম, দেখি একদম লো হয়ে গেছে। লো হওয়ার পরে মানে মানে কিরকম একটা মনের ভিতরে কিরকম আসলো, আসার পরে দেখি আমি উঠে দাঁড়ালাম, দেখি আমার সারা শরীর মানে গরম ভাব বের হচ্ছে, মাথা দিয়ে তালু দিয়ে গরম ভাব বের হচ্ছে, সারা শরীর মানে জ্বালা জ্বালা পোড়া করছে, আর পুরা গরম হয়ে গেছে। তারপরে লগে লগ আমি, তো আমার হাজবেন্ডের লগে লগে তান্ত্রিকটাকে ফোন দিল যে এরকম হয়েছে। তো বলছে কি যে তোমার এটা ভাগের মতো আছে, তো তো 4 ভাগ, 4 ভাগের থেকে 3 ভাগ মানে গেল আর কি। তো আর 1 ভাগটা যে এটা বহুত মানে ডেঞ্জারাস, এই ভাবটা যে মাথা দিয়ে উঠছে, ওর জন্য মানে মাথার ভাবটা বের হচ্ছে, তো চিন্তা করার কিছু নেই, এটা কমে যাবে ব্যাপারে। তো এটা তারপর ভেঙে ভেঙে বলে বের হচ্ছে মাথা দিয়ে। তারপর সে কথা বললো, তো বলার পরে দিয়া তারপরে তো আমি অল্প অল্প মানে রিল্যাক্স হই, যে ঠিক আছে এটাও কি জানি আমার বের হচ্ছে, এরকম ভাবতাম। মানে তখন যে তান্ত্রিক যেটা বলতো, এটা মানে মনে একটা মানে অল্প টাইম ভালো লাগতো যে না এটা থেকে হচ্ছে আর কি, এরকম হতো আর কি, অল্প ভালো লাগছে। তারপরে গেল, পরে তো তোমার সকাল দিকে তো আবার প্রবলেম শুরু হচ্ছে এরকমই, একটার পর একটা, একটার পর একটা লেগেই আছে প্রবলেম। তারপর আমার হাজবেন্ডকে নিয়ে গেলাম ডাক্তারখানা, এই বহুত দূর আমাদের এখান থেকে, মানে গুয়াহাটি বলে জায়গার নাম আছে, শুনেছো কিনা জানি না। গুয়াহাটি নাম শুনেছি। তো সেখানে, গুয়াহাটি। হ্যাঁ সেখানে নিয়ে গেলাম, আমাদের এখান থেকে বহুত দূর কিন্তু, 6 ঘন্টার রাস্তা আর কি। তারপরে নিয়ে গেল, তারপরে নেওয়ার পরে সেখানে আমি, দাদা বিশ্বাস করবে, আমি আমাকে যে গাড়ি করে নিয়ে যাচ্ছে, আমি গাড়ি করে আমি যেতে পারছিলাম না, বসতে পারছিলাম। গাড়ির যখন গ্লাসটা খুলে দেয়, তখন মনে হচ্ছে কি যে গ্লাসটা খুলে দিচ্ছে, আমার আত্মাটা বের হয়ে যাবে এদিকে থেকে। তো আমি লগে লগে আমার হাজবেন্ডকে বলি তুমি গ্লাসটা উঠিয়ে দাও, তো উঠিয়ে দিলে তখন বন্ধ মনে হয় যে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, সব দিকে জ্বালা। এই করে মানে সব দিকে জ্বালা, মানে এমনটা অবস্থা হয়েছে, মানে আমাকে যে কিভাবে নিয়েছে সেখানে, মানে আমি নিজে বলতে পারবো না। যে কিভাবে গিয়েছি মানে আমি বলতে পারি না আর কি, কিভাবে যে আমি গুয়াহাটি গেছি। তারপরে যাওয়ার পরে সেখানে তো ডাক্তার, ওখানে গেলাম, তো ডাক্তার বলছে যে আমরা তো সন্ধ্যা 5টায় গিয়ে পেয়েছি, তা 7টাতে আসবে ডাক্তার। তা আমার অবস্থা মানে সেখানে মানুষগুলি আমার অবস্থা দেখে তোরা কি করলো, আমার তোমার লাস্ট তোমার 30 নম্বরে আমার নাম পড়েছিল, তা আমাকে 1 নম্বরে দিয়ে দিচ্ছে আমার অবস্থা দেখে। আমি দাঁড়াতে পারছিলাম না, বসতে পারছিলাম না, মানে সারা শরীর ছেড়ে দিচ্ছে আর কি, এরকম হচ্ছে।
তারপরে এই রিপোর্ট গুলো সব নিয়ে গেছিলাম, সেখানে কিন্তু বহুত বড় ডাক্তার আছে। হুম রিপোর্ট গুলো নিয়ে গেলাম, তো যে আমার ব্রেস্টের প্রবলেমের কথা বললাম, তো এটারও রিপোর্ট নিয়ে গেলাম। তো নেওয়ার পরে দিয়া তো তোমার ডাক্তারবাবু দেখলো, দেখার পরে দিয়ে আমাকে ডাইরেক্ট বলছে যে তোমার এটা ভয়, কিসের জন্য এত চিন্তা করছো? ভয় কিসের জন্য করছো, এটা বললো। তো আমি বললাম, তো আমার হাজবেন্ড বলছে যে এরকম এরকম স্যার, এই রিপোর্টটা দেখে এরকম ভয় পেয়ে গেছিল, তো এটা থেকেই নাকি। তারপরে বললো যে না, এটা তো কিচ্ছু না, এটা তো সাধারণ সবারই হয়, এটা তোমার, আর তোমার যেটা হয়েছে এটা টিউমার না। আচ্ছা ঠিক আছে, তুমি হ্যাঁ, কন্টিনিউ করো। তো এটা তোমার টিউমার, এটা ফাইব্রোএডেমা বলে মানে বস্তু একটা, মানে এটা তোমার ভালো ঘরে টিউমার, হুম ভদ্র ঘরে টিউমার এটা। হুম তো এটা থেকে ক্যান্সার কোনোদিনও হবে না, হুম তো তুমি ভয় কেন পাচ্ছ, এই কথা বলবো। তারপরে তখন আমার পেটের সমস্যা ছিল, তো পেটের সমস্যার জন্য ওষুধ দিয়েছে, আর কোনো ওষুধ দিল না আমাকে, বলছে তুমি তোমার নিজেকে কন্ট্রোল করো, কিচ্ছু না। তো একটা ঘুমের ওষুধ দিয়েছে, ঘুমোতো না, তো ঘুমের ওষুধ দিয়েছে যে তুমি এটা এটা খাও, খাওয়ার পরে 1 মাস পরে আবার আসো, এই কথা বললো। তো তুমি এটা নিয়ে মানে কোনো চিন্তা করবে না, এটা তোমার কোনো মানে প্রবলেম হবে না, বড় কোনো রোগ নাই। আর বাকি তো যেগুলি রিপোর্ট দেখিয়েছে, ডাক্তার দেখে মাথা হাত দিয়ে দিচ্ছে, তুমি এত টেস্ট করেছো, কি সমস্যা কি তোমার, এত টেস্ট করেছো যে। তারপরে বলছে যে তোমার রিপোর্ট, এতগুলি রিপোর্ট আসলো, সব তো নর্মাল, কোনো সমস্যাই নেই, 1%ও সমস্যা নেই। তারপরে তো এই কথা শোনার পরে বিশ্বাস করে দাদা, আমার পুরা মানে সারা শরীরে মানে শক্তি এসে গেছে, আমি পুরা দাঁড়িয়ে গেছি, আর মানে আমার মানে পুরা খিদে পাচ্ছে। এত সময় আমি এখান থেকে এখানে যেতে পারছিলাম না, তো তখন আমি নিজে নিজে হেঁটে হেঁটে যাচ্ছি, মানে এত শক্তি এসেছে। তারপরে গিয়ে আমি আমার হাজবেন্ডকে বললাম, চলো আমাকে মানে আমি কিছু খাবো, আমার খুব খিদে পেয়েছে। তো বললো, সকাল থেকে তুমি কিচ্ছু খাও না, এত সময় তোমার খিদা লাগেনি, তো এখন তোমার খিদা লাগছে কেন? আমি জানি না, আমার খুব খিদা লাগছে, আমাকে কিছু খাওয়াও। ওরা আমাকে খাওয়ালো, ভাত খেলাম। তারপরে তো ঘরে আসলাম, আসার পরে 2 দিন পর আবার সেম অবস্থা, আবার সেম। তারপরে কি করি, তারপরে দিয়া তোমার এই ডাক্তারবাবু মানে যে ওষুধটা দিয়েছিল, সেই ওষুধটা আমি মানে গুগলে সার্চ করলাম যে কি থেকে কি এর ওষুধ এটা। তারপরে দেখি ঘুমের ওষুধ আর মানসিক সমস্যার জন্য দিয়েছিল। হুম তারপরে মানসিক সমস্যাতে মাথা গল্প আসলো, আসার পরে আমি কই দেখি তো এটা কি এর থেকে সমস্যা। তারপরে যে আমার হার্টবিট মানে এরকম বেড়ে যায়, শ্বাস নিতে কষ্ট হয়, তো এগুলি এরকম মানে একটা করে ভিডিও দেখতে দেখতে তোমার ভিডিও একটা পেলাম। হুম তো তোমার ভিডিও পেয়ে তারপরে তোমার সিমটম, তুমি মানে যেসব মানে বললে যে এরকম 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 সিমটম হয়, সবগুলি মানে আমার মধ্যে ছিল, সবগুলি। তারপরে তো মনের উপর সাহস নিলাম যে না, এটা তো আমার মানসিক প্রবলেম, ডাক্তারও বললো আমার কোনো শারীরিক কোনো প্রবলেম নেই, এটা তো আমার মানসিক প্রবলেমই হবে। তারপরে দিয়ে তোমার, তো তুমি তোমার ভিডিও গুলো সব দেখি আমি, দেখার পরে তো তারপরের দিন থেকে আমি তো ঘর থেকে বেরোতে পারতাম না। তারপরে আমি কই না, আমি অল্প অল্প বের হবো, দেখি কি হয়, যা হোক হবে, আর দেখি কি হয়। তারপর বের হলাম অল্প। তো বের হয়ে আমার মানে আমাদের ঘরের লোকে আমার এক দাদার বাড়িতে গিয়েছিলাম, সেখানে যখন যাচ্ছি তখন আমি কি করছি জানো, আমি পিছন দিকে ফিরে ফিরে দেখছি কেউ আছে কিনা, আমি যদি এখানে পড়ে যাই আমাকে তো ধরে নিয়ে যাবে, আমি যদি এখানে পড়ে মরে যাই আমাকে তো নিয়ে যাবে। এরকম করে আমি রাস্তা দিয়ে খালি মানুষ দেখছি আর যাচ্ছি, মানে তোমার পাও গুলি মানে সামনের দিকে এগুচ্ছে না, কিন্তু জোর জবরদস্তি এগোচ্ছি আর পিছন দিকে দেখছি, আর মোবাইলটা নিয়ে গেছি, যদি প্রবলেম হয় আমি ফোন করবো আমার হাজবেন্ডকে আমাকে নিয়ে যেতে। তো সে বলে বলে ওদের ঘর পেলাম, এই অল্প আমাদের ঘর থেকে অল্প সামনে, বেশি দূর না। তো গেলাম, যাওয়ার পরে সেখানে বসে থাকতে পারছি না আমি, অস্থির লাগছে মানে কখন ঘরে আসবে, যদি সেখানে মরে যাই, আমি আমি আমার ঘরে মরবো, মরলে ওদের ঘরে কেন মরবো, সেগুলো মানে চুট করে এসে গেলাম ঘরে। তো ঘরে আসলাম, আসার পরে ভাবলাম যে ওদের ঘরে কেন গেলাম, আমি আমি কি জানি আজকে মরে যাবো, লাস্ট যাওয়াটাই মানে গিয়ে আসলাম ওদের ঘরে, আজ আমি মরেই যাব, আজ আর কোনো আমাকে আর কেউ রাখতে পারবে না, মরে যাবো। তারপরে দিয়া এভাবে গেল। তারপরে তারপরে দিন সকালবেলা আমি বলছি না, আমি অল্প হাঁটবো, মানে সকাল সকাল অল্প মর্নিং ওয়াক করবো, দেখি কি হয়। মর্নিং ওয়াক করবো, একলা একলা আমি যেতে পারি না, একলা একলা ভয় লাগে, যদি আমি পড়ে যাই, মরে যাই, কিছু হয়ে যায়, আমাকে কে ধরে নিয়ে আসবো, সেটা ভাবে। তারপরে আমাদের আমার বন্ধুটা আছে, তো ওদেরকে নিয়ে আমি সকাল সকাল হাঁটতে যেতাম। হাঁটতে যখন যেতাম তখন মোবাইল নিয়ে যেতাম, আমি আমার হাজবেন্ডকে ফোন করবো যদি আমি পড়ে যাই, ওকে আমি ফোনে লাগিয়ে দিয়ে ফোনে কথা বলতে বলতে আমি হেঁটে যেতাম। আর ওকে আমি বলেছি যখন আমি কথা বলবো না তুমি ভাববে যে আমি শেষে নিয়ে পড়ে গেছি, তুমি ব্যাগটা নিয়ে ছুটিয়ে যাবে, এই কথা তোমার সাথে সাথে হাজবেন্ডও খুব ইয়ে করেছিল, কষ্ট করেছে। আর তুমি না না তোমার থেকে তো শুনেছি তোমাকে খুব সাপোর্ট করেছে, সবাই সাপোর্ট করে না এই সমস্যার জন্য। আমার খুব 100% আমার সাপোর্ট করেছে, মানে যতটুকু মানে চেয়েছি তার থেকে অধিক মানে সাপোর্ট করেছে আমাকে। তারপরে গেলাম,
তারপর প্রথম দিন গেলাম, 2 দিন গেলাম, যাওয়ার পরে দিয়ে তো তুমি ভিডিওতে বলো না যে একটা সাইকিয়াট্রিস্ট দেখাইতে লিগে, মানে দেখানো দরকার, কোনো মানসিক ডাক্তার দেখানি দরকার। তারপরে আমি বললাম যে না, আমি মানসিক ডাক্তার কাছে যাবো। তো তখন আমার মাথা মধ্যে এটা আসেনি যে তোমার হেল্প নিলে আমি অল্প সুস্থ হবো, এটা আমার মাথা মধ্যে আসেনি। তারপরে গেলাম, একটা সাইকিয়াট্রিস্টের কাছে গেলাম, যাওয়ার পরে সেখানে সব আমাকে জিজ্ঞাসা করছে কি হচ্ছে না হচ্ছে, এগুলো সব জিজ্ঞাসা করলো। করার পরে দিয়ে 2টা মেডিসিন দিয়েছে, একটা ঘুমের আর একটা জানি কিসের ওষুধ দিয়েছে, এটা আমি জানি না। তো দিল, তা আনলাম, আনার পরে এই দিনটা খেলাম। এই দিনটা খাওয়ার পরে তারপরে দিন এটা সাইড এফেক্ট করলো না। এই সাইড এফেক্ট যে করলো দাদা, আমি মানে আর শান্তি দিলাম না আমার হাজবেন্ডকে। তখন তো পুরো আমাদের এখানে সিজন থাকতো, দোকানে থাকতো আমার হাজবেন্ড। ওকে আমি ফোন করে, এই দিন বাজারে দিন আছিল, তাই আমি ফোন করলাম যে তুমি আমাকে এখনই ডাক্তার কাছে নিয়ে যাও। ডাক্তার আমার কি হয়েছে, আমি ওষুধটা খেয়েছি, খেয়ার পর আমার এরকম লাগছে, মানে আরো পুরো ভয় লেগে গেল। আমাকে নিয়ে গেলো, প্রথমে এক ডাক্তারখানা নিয়ে গেলো। নিয়ে যাওয়ার পর তো সেখানে বললো যে ঠিক আছে, এটা মেডিসিনে তোমার কিছু না, তো তুমি অল্প জল বেশি করে খাবে, লবণ দিয়ে অল্প জল খাবে, তো ঠিক হয়ে যাবে। আমি বলছি না, আমাকে তুমি এবিল দাও। ডাক্তারকে আমি নিজে বলছি, আমাকে এবিল দাও, নাহলে কোনো ইনজেকশন দাও এই সাইড এফেক্ট কাটার জন্য। ডাক্তার মানে আমার কথা শুনে মানে আর পারলো না, পরে দিল একটা ইনজেকশন। তো নিলাম ইনজেকশন, নেওয়ার পরে ঘরে আসলাম। আসার পরে আমার হাজবেন্ড, অল্প ভালো লাগছে। ভালো লাগার পরে আমার হাজবেন্ড বলছে ঠিক আছে, তাহলে আমি দোকানে যাই, তারপর ভালো লাগছে যদি থাকবো। আমি দোকানে যাই, দোকান গিয়ে পাইনি, আবার আমি আবার কল দিয়েছি, তুমি ঘরে আসো, এক্ষুনি আসো, আমাকে নিয়ে হসপিটাল নিয়ে যাও, আবার নিয়ে যাও। তো ও কি করলো, আবার আসলো, আসার পর আমাকে নিয়ে আবার হসপিটালে গেলো, আবার গিয়ে অ্যাডমিট হলাম এই ট্যাবলেট খেয়ে। তখন ডাক্তার বলছে যে তোমার ব্লাড কি জানি কম হয়ে গেছে, ব্লাড কম থাকলে এরকম সমস্যা হয়, ব্লাডের থেকে হবে কি জানি। তারপর আমাকে ব্লাড টেস্ট করলো, ব্লাড টেস্ট করার পর হিমোগ্লোবিন ঠিকই আছে, 12 পয়েন্ট আছে, নর্মাল 12, তো নর্মাল আছে আমার। তো বলতে প্রবলেমটা তোমার কিসে, আমাকে বলছে প্রবলেমটা কি হয়েছে তোমার। আমি তো জানি না প্রবলেম কি হয়েছে, ডাক্তার আপনারা, এটা আপনারা বুঝবেন, এটা আমি বুঝবো না কি হয়েছে। তারপরে কি করলো, আমার কয়টা আয়রন আয়রন স্যালাইন দিল, আয়রন স্যালাইন দিয়ে ঘরে পাঠিয়ে দিল। তো ঘরে আসলাম, আসার পরে প্রথম দিন নিলাম, ঠিকই আছে। তারপরের দিন স্যালাইনটা যখন যাচ্ছে, আমি আর শুয়ে থাকতে পারছি না, নিজে নিজে খুলে দিলাম, খুলে দিয়ে একদম পুরো হুড়ুস্থুল করে উঠলাম, এখানে যাই এখানে যাই, মানে কোনো আর শান্তি পাচ্ছি না। তারপরে পায়খানা বারবার হচ্ছে। এইভাবে আমার বহুত কষ্টতে আমার দিনগুলি গিয়েছে, এই 10টা মাস যে আমি কি যে কষ্ট করেছি, মানে আর বলার মতো না। একটা দিন আমি ভালো ছিলাম না, এমনটা হতো। তারপরে এরকম মানে নিজে নিজে করে অল্প সাহস দিলাম যে না, এটা তো আমার মানসিক প্রবলেম, আমি তো যত এটা আমি এটারে আমি যত মানে নিজে সাপোর্ট করে নিবো, তত আরো বেশি বাড়বে। তো একটা বাড়ানো ভালো না, তো দেখি আমি কি করতে পারি। তো অল্প স্বল্প করে এরকম করতে করতে অল্প অল্প মানে ভালোর দিকে যাচ্ছিলাম। তারপরে মানে আর যেটুকু ছিলাম, মানে আমি আর পারছি না। পরে কিছুদিন ভালো গেল, বহুত দিন ভালো গেছিল, বহুদিন ভালো যাওয়ার পরে হঠাৎ করে আবার উঠে আসলো এই সেম প্রবলেম। তারপরে আমি আর কোনো রাস্তা পাচ্ছি না, তারপরে তোমাকে আমি কল দিলাম। আগে আগে তোমার যে সব সমস্যাগুলো হতো এখন হয় নাকি? না না, এমন সমস্যা হয় না, এই টুকি না কি অল্প স্বল্প হয় আর কি, এগুলো মানিয়ে নিতে এই পারো আগের কিনা? মতো হয় না। আর হ্যাঁ, আর মানে আর ছুটে বেড়াও নাকি, আগের মতো হয় নাকি? না না না, এরকম হয় না, আর হয় না, আর হবে না, আর হতে দেবই না। আমি এখন তো বুঝে গেছি না প্রবলেমটা কি। সঠিক, আমিও কষ্ট এতদিন করেছি, বুঝছিলাম আমিও যে কষ্ট করেছি। এরকম করেছে। হুম। এগুলো কিছুই না বোন, তুমি তো বুঝতে পারলে যে তুমি যতটা লাফাচ্ছিলে, যা করছিলে, যাই করলা, এখন তো বুঝতে পারলে তুমি কি মানে তোমার কি মন বলে যে ধর এখান থেকে রিকভার হওয়ার জন্য কি কি মানে করা উচিত? এখান থেকে রিকভার হলে মানে প্রথম একটাই কি, নিজে মনটাকে ঠিক করতে হবে, এটা 1 নম্বর কথা। মনটাকে অবশ্যই ঠিক করতে হবে। 2 নম্বর করলে হলো কি, যে এটা আমাদের মানে ভুল চিন্তা, এটা বাস্তব না কিন্তু। কিন্তু একটা জিনিস খেয়াল তো করে দেখো বোন, যখন তুমি এই সমস্যায় ছিলাম, আমরা যখন এই সমস্যায় আমিও ছিলাম, তখন এই কিন্তু ভুল চিন্তাটাকে আমরা বাস্তব ভেবে নিয়ে কিন্তু প্রচুর যা কষ্ট হতো, তুমি তো বুঝতে পারছো কি হারে এই যে কটা মাস কি কষ্টে গেছে, তুমি তো বুঝতেই পারছো। বহুত তুমি কষ্টে তো এক গেছে কথা মানে। বিছানাগত ছিলে হ্যাঁ, তাহলে, কিন্তু কিছুই না বোন, লাস্ট 1 মাস 1 মাস তো দাদা আমি বিছনা থেকে বেরোতে পারছি না। আমি বাথরুম যেতে ভয় পেতাম, বাথরুম গেলে মনে হতো যে আমি মরে যাবো। বাথরুমে চিৎকারি লাগাতাম না, আমি বাথরুম খুলে আমি স্নান করতাম, বাথরুম খুলে রাখতাম। আমি পায়খানা গেলে, বিশ্বাস করে, পায়খানা গেলে আমার হাজবেন্ডকে দাঁড়িয়ে করে রাখতাম। তুমি বলে না, এটা আর প্রায় টেপটা প্রায় মানুষই করতো, আমিও করতাম। হ্যাঁ, তারপর বাথরুম যেতে ভয় পেতাম। একা তো আমি থাকতেই পারতাম না, একা থাকলেই মানে মনে হতো আমি যদি ঘরে একলা পরে মরে যাই, কি হবে আমার এখন অবস্থা। দূরে যাওয়া, দৈনন্দিন কাজকর্ম সব এগুলো সব ঠিকঠাক তো?
এখন করতে পারি, এখন আমাকে যেখানে বলে সেখানে যেতে পারি, আমি একলা একলাই যাই, এখন আমার আর কারো সঙ্গী লাগে না, এখন পারি। কাজও সব কাজ করতে হয়, সব কাজ করি। এখন তো আর হাজবেন্ড কি কোনো বলে? problem হাজবেন্ড কি বলে যে এত টাকা তান্ত্রিক ফান্ত্রিক গেল, কি বলে? ও তো এটাই বলে যে তুমি আগে যদি এই ভিডিও গুলি দেখতা জানতা তাহলে তো এত কিছু কোনো দরকারই ছিল না। সেটাই, কারণ না জেনে আমিও অনেক নষ্ট করেছিলাম টাকা। হ্যাঁ, বহুত মানে কষ্ট যে আমি বহুত পেয়েছি দাদা, মানে আর বলতে গেলে আমার শেষ হবে না। সে জানি। তো তুমি যে তোমরা যে ভালো হচ্ছে কিনা এগুলো সত্যি অনেক ভালো লাগে। ভালো থাকবা, সুস্থ থাকবা, আর কি। তো যারা যারা তোমার ভিডিওটা হ্যাঁ। দেখবে তাদেরকে তুমি কি বলতে চাও? না, ওদেরকে বলতে চাই এটাই যে প্রথমে তোমাদের মনটাকে ঠিক করো, তারপরে ধৈর্য লাগবে। এটা ধৈর্যটা লাগবে, কিন্তু ধৈর্য হারালে হবে না, কিন্তু এটা থেকে বেরোনো যাবে না। আর এটা বের হতে হলে একজনের সাপোর্ট দরকার, এটা একজনের গাইড নিতেই হবে কিন্তু। সেরকম। আমি তোমার গাইড নিচ্ছি বলে আমি আজকে মানে এই কথাটা বলতে পারছি, কিন্তু এতদিন গাইড নিচ্ছি না বলে আমি কিন্তু অসুস্থ ছিলাম, বিছানা থেকে উঠতেও পারছিলাম না। তো গাইড একজনের দরকার। তো তোমার মতো মানুষ পেলে আর মানে কোনো দরকার, মানে কারোর আর কোনো চিন্তা নেই, সবাই ভালো হয়ে যাবে। এটা 100% ভালো হওয়া যায়, এটা আমি মানে বলি 100% বেরোনো যায় এই সমস্যা থেকে। কিন্তু একজন মানে জানা মানুষ দরকার আর কি, যার হয়েছে তার কেন থেকে জানো বা তুমি আমাকে জানতো নাকি আগে থেকে? না না, আগে থেকে জানতাম না তোমাকে আমি। তাহলে তো তুমি তো বলছো জানা মানুষ। আগে জানা থেকে মানুষ কি করে জানবে মানুষ? না না, যদি কারোর এরকম প্রবলেম হয়, এখন তো মোবাইলে তো বহুত ইউটিউবে ভিডিও তো সব আছে না, সঠিক। তো কারোর মানে গাইড নিলে হয়। এখন তোমার গাইড নিলে তো আমি আশা করি আর কারোর দরকার নেই গাইড নিলে। না না, আমি তোমার গাইড নিলে হবে। সবাই যদি আমার থেকে গাইড নেয় তাহলে আমি এত মানুষকে সামলাবো কি করে? তুমি তো জানো এমনিতে যে দিতে হবে কি, আমি যে মিত্র মানে আমার যে কি অবস্থা হয়েছিল সেখান থেকে তুমি বের করেছো, মানে আর তোমার ঋণ আমি শোধ করতে পারবো না, আমি এটা বলি। আমি না বোন, দেখো আমি কষ্ট করি, আমি তো বাচ্চা যখন বাচ্চা মা ছেলে যখন মার ঋণ শোধ করতে পারে না, তো সেরকমই তুমি আমাকে মানে যা মানে প্রবলেম থেকে বের করে এনেছো তার জন্য মানে আমি কৃতজ্ঞ তোমার কাছে। না বোন, আমি দেখো, আমি তো তুমি তো জানো যে আমি শুধু ইলেকট্রিকের কাজ জানি। এসব কাজগুলো কি বলো তো, কাজ বলতে আমি মানুষকে যখন জানি যে না এই বিষয়গুলো কিছু না, তখন মানুষ যখন তুমি তো জানো কত মানুষকে ধরো এই সমস্যা থেকে রিকভার করেছি, তো যখন পারছি তাহলে কেন করবো না? হ্যাঁ, আর কেননা এই যে কষ্টের যে জ্বালা একমাত্র কারো ক্ষমতা নেই, একমাত্র তারই মানে সে বুঝবে যার হয়েছে, তার ছাড়া দ্বিতীয় কারো ক্ষমতা নাই বোঝার। হ্যাঁ। আর আমার প্রতি কোনো অভিযোগ আছে নাকি? না দাদা, তোমাকে আমি কি অভিযোগ করবো? তোমাকে আমি মেসেজ দিতাম যে দাদা বিজি আছো নাকি, বিজি আছো তুমি মেসেজ দেখে তুমি লগে লগে কল দিচ্ছ। তোমাকে যখনই কল দিয়েছি তখনই পেয়েছি। তোমার সাথে এগুলি তোমাকে যদি এটা বলি মিথ্যা বলা হবে, এটা আমার কোনো লাভ হবে না, মিথ্যা বলে। না, আমি সবার তোমাকে থেকে প্রচার এটা জানতে করে চাই যে না আমি যেভাবে মানুষকে কথা দিয়ে না পাশে থাকবো, বোঝাবো, সেভাবে সবসময় পেয়েছো কি না? তো এমনিতে বিন্দাস লাইফ কাটছে, সবই ঠিকঠাক আছে, সামনের দিকে এগোতে থাকো, আর তো কোনো সমস্যা নেই। বাকি যেটুকু টুকিটাকি আছে সেটা সবারই থাকে, একটা নর্মাল মানুষেরও হ্যাঁ, থাকে। এইটাই। তো যাদের সমস্যা আছে আমি এটাই বলি যে সবাই তোমার সাপোর্ট নিলে তো মানে বেশি দেরি লাগবে না, সুস্থ হয়ে যাবে, খুব কম সময় তোমার ভিতরে আইডিয়াতে সুস্থ হয়ে যাবে। কিন্তু আমি তোমার কতদিন লাগলো? আমার 1.5 মাস লাগলো, আমি বুঝতে পারছিলাম না দাদা, এটাই জন্য আমার এত দেরি লেগেছে, সেটাই, এত দেরি লাগতো না। 1.5 মাস তো অনেক কম। অনেকে আছে যারা বছরের পর বছর ফেসে রয়েছে, 1.5 মাস অনেক কম। হ্যাঁ। তাও তুমি ভাবো 1.5 মাস আগে তোমার অবস্থা ভেবে দেখো একবার, আর 1.5 মাস পরের অবস্থা ভেবে দেখো। 1.5 মাস আগে আমার অবস্থা বিছনায় ছিল, 1.5 মাস পরে এখন আমি বাইরে বসতে পারছি। এটাই হচ্ছে সব থেকে বড় কথা, 1.5 মাস পরে হাসতে পারছো। হাসতে পারছি, আমি হাসিটুকু ছিল না আমার, এমনটা তো হয়েছে। তুমি কি বলছো যে এই সমস্যাতে যারা এই বিছানাগত থাকবে তারা হাসবে কি করে? হ্যাঁ, এটাই। না, এগুলো কি বলতো, সবই ঠিক হয়। হ্যাঁ, মানছি যে ধরো আমাদের ভুল চিন্তা, নেগেটিভ চিন্তা, এগুলো ঠিক হলে সব ঠিক হয়ে যায়। তো চিন্তা নেই, যদি কোনোদিন সুস্থ থেকো, ভালো থাকো, আর যদি কোনোদিন আসাম যায় তো আমার জন্য চায়ের পাতা রেডি রাখো, আমি নিয়ে আসবো। হ্যাঁ ঠিক আছে, তুমি আসো। তো চলো, ভালো লাগলো বোন তোমার সাথে কথা বলে। হ্যাঁ বাই, ঠিক ভালো আছে। থেকো। হ্যাঁ। হ্যাঁ ঠিক আছে, বাই।